আচ্ছা, আমাদের জীবনের একেবারে মূলে একদম গভীরে কোন প্রক্রিয়াটা কাজ করে জানেন? আমাদের বেড়ে ওঠা, টিকে থাকা সবকিছুর পেছনেই আছে একটা মূল সূত্র। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই কোষ বিভাজনের গভীরে ডুব দেব। ব্যাপারটা ভাবলেই কিন্তু অবাক লাগে, তাই না? মানে ভাবুন তো একবার, একটা মাত্র কোষ থেকে কিভাবে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের একটা আস্ত শরীর তৈরি হয়ে যায়। কিংবা ধরুন, আমাদের শরীরটা কিভাবে বড় হয় বা হাত পা কেটে গেলে সেই ক্ষতটা কিভাবে নিজে নিজেই সেরে ওঠে। এই সবগুলো প্রশ্নের উত্তর একটাই, আর সেটা হলো এক অবিশ্বাস্য জৈবিক বিস্ময়, যেটা এই মুহূর্তেও কিন্তু আমাদের সবার শরীরের ভেতরে ঘটে চলেছে। আর সেটা হলো কোষ বিভাজন। এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রক্রিয়া না, এটাই জীবনকে সম্ভব করে তুলেছে। তো চলুন এই অসাধারণ প্রক্রিয়াটা ধাপে ধাপে বুঝে ফেলি। কোষ বিভাজন কিন্তু হুট করে ঘটে যায় না। এর জন্য একদম নিখুঁত প্রস্তুতির দরকার হয়। অনেকটা বড় কোনো অনুষ্ঠানের আগে যেমন প্রস্তুতি নিতে হয়, ঠিক তেমন। আর এই পুরো প্রস্তুতি পর্বটাকেই আমরা বলি কোষচক্র বা সেল সাইকেল। একটা কোষের জীবনটাকে যদি দেখেন, তাহলে দেখবেন এটা মূলত দুটো প্রধান ধাপে ভাগ করা। একটা হলো ইন্টারফেজ, মানে যে পর্যায়ে কোষটা বিভাজনের জন্য নিজেকে পুরোপুরি তৈরি করে। আর অন্যটা হলো এম ফেজ বা বিভাজন পর্যায়, যেখানে আসল ঘটনাটা ঘটে, মানে বিভাজনটা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? একটা কোষ তার জীবনের প্রায় ভাবা যায় ৯০ থেকে ৯৫% সময়ই কাটায় শুধু প্রস্তুতি নিতে, মানে ওই ইন্টারফেস দশায়। আসল যে বিভাজন, সেই কাজটা কিন্তু খুবই অল্প সময়ের। তাহলে এই ইন্টারফেস জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো সেই স্টেজ যেখানে কোষ বিভাজনের জন্য সবচাইতে জরুরি কাজটা করে। আর সেটা হলো নিজের ভেতরের পুরো জেনেটিক ব্লুপ্রিন্ট, মানে ডিএনএকে হুবহু কপি করা। এই ডিএনএ কপি বা রেপ্লিকেশন ছাড়া কোষ বিভাজন তো সম্ভবই না। বেশ, প্রস্তুতি পর্ব তো বোঝা গেল। এবার চলুন দেখি কোষ বিভাজনের প্রথম প্রকারটা, যেটা আমাদের শরীরকে বড় করতে আর মেরামত করতে সাহায্য করে। এটার নাম হলো মাইটোসিস। মাইটোসিসকে যদি সহজে বুঝতে চান, তাহলে এটাকে ভাবতে পারেন শরীরের একটা পারফেক্ট ফটোকপি মেশিনের মতো। এর কাজ একটাই, একটা কোষকে ভেঙে জেনেটিক্যালি একদম হুবহু একই রকম দুটো নতুন কোষ বানানো। আমাদের বেড়ে ওঠা বলেন বা কেটে গেলে ঘা শুকানো, সবকিছু কিন্তু এই ফটোকপি মেশিনের ওপরই নির্ভর করে। আর এই ফটোকপি করার প্রক্রিয়াটা মোট ৪টা ধাপে হয়: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। চলুন এবার এক এক করে ধাপগুলো দেখে নেওয়া যাক। তো প্রথম ধাপ হলো প্রোফেজ। এই ধাপে কি হয়? কোষের নিউক্লিয়াসের ভেতরে যে লম্বা প্যাঁচানো ডিএনএর সুতোগুলো থাকে, সেগুলো আস্তে আস্তে ঘনীভূত হয়ে ক্রোমোজোমের চেহারা নেয়। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? কারণটা খুবই সিম্পল। লম্বা জটপাকানো সুতোর চেয়ে গোছানো ছোট ছোট বান্ডিল ভাগ করা অনেক সহজ, তাই না? মানে বিভাজনের জন্য স্টেজ রেডি হচ্ছে। প্রোফেজের পর আসে মেটাফেজ। কি দারুণ একটা ব্যাপার দেখুন, সব ক্রোমোজোম একদম পারফেক্টলি কোষের ঠিক মাঝখানে একটা লাইনে এসে দাঁড়িয়ে গেছে। এই নিখুঁত লাইন আপটাই কিন্তু নিশ্চিত করে যে ডিএনএ যাতে একদম সমান সমান দুভাগে ভাগ হতে পারে। এর পরের ধাপটা মানে অ্যানাফেজ হলো সবচেয়ে নাটকীয় একটা পর্যায়। এখানে কি হয়, প্রত্যেকটা ক্রোমোজোমের যে দুটো হুবহু কপি ছিল, যেগুলোকে বলে সিস্টার ক্রোম্যাটিড, সেগুলো ঠাস করে আলাদা হয়ে যায়। আর আলাদা হয়েই কোষের দুই বিপরীত দিকে দৌড় দেয়। জেনেটিক তথ্যের একদম নিখুঁত ভাগাভাগিটা কিন্তু এখানেই ফাইনাল হয়। এবং ফাইনালি টেলোফেজ। এই ধাপে দুই প্রান্তে পৌঁছে যাওয়া ক্রোমোজোমগুলোর চারপাশে নতুন করে নিউক্লিয়াস তৈরি হয়। আর ঠিক এর পরে সাইটোকাইনেসিস নামের একটা প্রক্রিয়ায় পুরো কোষটাই মাঝখান থেকে ভাগ হয়ে যায়। আর ফলাফল আমরা পেয়ে যাই দুটো সম্পূর্ণ নতুন আর হুবহু একই রকম কোষ। কিন্তু শরীরের সব কোষ বিভাজন তো আর এই ফটোকপি প্রক্রিয়ায় হয় না। বিশেষ করে জনন কোষ মানে গ্যামেট তৈরির জন্য একদম অন্যরকম একটা বিশেষ ধরনের বিভাজনের দরকার হয়। আর সেটার নাম হলো মায়োসিস। আগেই বলছিলাম, মাইটোসিস যদি হয় একটা ফটোকপি মেশিন, তাহলে মায়োসিসকে বলতে পারেন একটা জেনেটিক শাফল করার মেশিন, মানে যেমন তাসের প্যাকেটে তাস শাফল করা হয়। এর উদ্দেশ্য কিন্তু হুবহু নকল তৈরি করা না, বরং জেনেটিক তথ্যে বৈচিত্র্য আনা। আর এই বৈচিত্র্য তৈরির মূল যে কৌশল, সেটার নাম হলো ক্রসিং ওভার। ভাবছেন এটা কি? এটা এমন একটা প্রক্রিয়া যেখানে জোড়াবাঁধা ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জেনেটিক তথ্যের কিছু অংশ অদলবদল করে নেয়। ঠিক এই কারণেই কিন্তু একই বাবা মায়ের সন্তান হলেও ভাই বোনেরা দেখতে একদম আলাদা হয়। এই যে দেখুন, এখানে হোমোলোগাস ক্রোমোজোমগুলো কিভাবে একে অপরের সাথে নিজেদের কিছু অংশ বিনিময় করছে। এই যে জেনেটিক তথ্যের রদবদল, এটাই কিন্তু একটা প্রজাতির মধ্যে বিভিন্নতা নিয়ে আসে।
আর লম্বা সময়ে এটাই বিবর্তনকে এগিয়ে নিতে সাহায্য করে। তাহলে মায়োসিসের শেষ ফলটা কি দাঁড়ালো? একটা কোষ থেকে তৈরি হয় চারটা নতুন কোষ। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে। এই 4টা কোষের প্রত্যেকটাতে ক্রোমোজোম সংখ্যা থাকে আসল কোষটা ঠিক অর্ধেক। এটাকে বলে হ্যাপ্লয়েড। আর প্রত্যেকটা কোষই জেনেটিক্যালি হয় একদম ইউনিক। তো মাইটোসিস আর মায়োসিস দুটোই তো দেখলাম। চলুন এবার এই দুটোকে পাশাপাশি রেখে এক নজরে এদের মূল পার্থক্যগুলো দেখে ফেলি। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মাইটোসিসের কাজ হলো শরীরের বৃদ্ধি আর মেরামত করা, আর মায়োসিসের কাজ হলো প্রজনন। মাইটোসিসে বিভাজন হয় মাত্র একবার, কিন্তু মায়োসিসে হয় দুবার। মাইটোসিসের ফলে আমরা পাই দুটো হুবহু একই রকম ডিপ্লয়েড কোষ, মানে যেগুলোতে ক্রোমোজোমের পুরো সেট থাকে। আর মায়োসিসের ফলে পাই 4টা ইউনিক হ্যাপ্লয়েড কোষ, মানে যেগুলোতে ক্রোমোজোম থাকে অর্ধেক। আর সবচাইতে বড় যে পার্থক্যটা, মাইটোসিসে কোনো ক্রসিং ওভার হয় না, যেটা কিনা মায়োসিসের মূল বৈশিষ্ট্য। আচ্ছা, এত কিছু তো জানলাম, কিন্তু প্রশ্ন হলো এই পুরো প্রক্রিয়ার আসল গুরুত্বটা কোথায়? কেন এই বিভাজনগুলো আমাদের জন্য এতটা ভাইটাল? এর গুরুত্ব আসলে অপরিসীম। মাইটোসিস আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শরীরটাকে ঠিকঠাক রাখে, আমাদের বৃদ্ধি ঘটায়, ক্ষত সারায়। আর মায়োসিস, ওটা শুধু ক্রোমোজোম সংখ্যাই ঠিক রাখে না, বরং নতুন নতুন জেনেটিক কম্বিনেশন তৈরি করে বিবর্তনকে এগিয়ে নিয়ে যায়। এই জেনেটিক বৈচিত্র্যই কিন্তু একটা প্রজাতিকে টিকে থাকতে সাহায্য করে। কিন্তু এত নিখুঁত, এত গোছানো একটা প্রক্রিয়ায় যদি সামান্য ভুল হয়ে যায়, তার ফল কিন্তু হতে পারে খুবই ভয়াবহ। যখন কোষ বিভাজনের উপর শরীরের নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু টিউমার বা ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের জন্ম হয়। আসলে জীবনের এই পুরো প্রক্রিয়াটা একটা প্রায় নিখুঁত নাচের মতো, যা খুব সূক্ষ্ম একটা ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। তাই ভাবনার বিষয়টা এখানেই, যখন এই নিখুঁত নাচের একটা মাত্র স্টেপ এদিক ওদিক হয়ে যায়, তখন তার পরিণতি ঠিক কতটা সুদূরপ্রসারী হতে পারে।